চলতেছে, এই যে একজন আসছে ক্লাসে। শুভ সন্ধ্যা সবাইকে। শুভেচ্ছা জানিয়ে আজকের যে ক্লাস সেটা শুরু করছি। তোমাদের সাথে আমার কোনো ক্লাস হয়নি, আজকেই প্রথম তোমাদের সাথে আমার প্রথম দেখা হচ্ছে বা কথা হচ্ছে, বা যারা রেকর্ডেড ক্লাসগুলো দেখবে তাদের সাথে কথা হবে। এবং কথাগুলো মূলত আসলে অনলাইনেই হচ্ছে, সরাসরি আজকে হয়তো তোমাদের সাথে কথা হবে না। তো যাক, তোমরা জানো যে আজকে আসলে বাংলা বিষয় নিয়ে তোমাদের সাথে প্রাথমিক কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করার কথা রয়েছে। আমার ইয়ে দেওয়া নেই। টেস্ট করবো না যে কথা শোনা যাচ্ছে। শোনা গেছে তো গল্প। একটু ওদিকে ঘুরে গেছে। না, কটায় তুমি সাউন্ড পাচ্ছ? তুমি বাইরে গিয়ে সাউন্ডটা চেক করো। হুম, যদি তুমি ঠিক থাকে তাহলে আসা দরকার নেই, বুঝলো যে ঠিক আছে। শুভ সন্ধ্যা সবাইকে, শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের সাথে বাংলা বিষয়ে যে প্রাথমিক আলোচনা সেটি শুরু করতে যাচ্ছি। পরিচয় খুব সংক্ষিপ্ত আকারে আমি দিচ্ছি। আমার নাম পঙ্কজ শিকদার। আমি বাংলা বিষয়ের একজন সহযোগী অধ্যাপক এবং 24 বিসিএস এর একজন কর্মকর্তা। এটুকুই পরিচয় আজকে থাক। এরপরে আসলে কথা বলতে বলতে হয়তো অন্য পরিচয় হবে। তা প্রথমে আসলে আজকে গতকালকে হঠাৎ করেই আমাদের শ্রদ্ধেয় ফারুক স্যার বললেন যে পঙ্কজ একটা বাংলা ক্লাস কি নেবে কিনা। আমিও সানন্দে রাজি হয়ে গেলাম যে তোমাদের সাথে হয়তো প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে হোক একটা যোগাযোগ হচ্ছে বা হবে। সে কারণেই আসলে রাজি হয়ে গেলাম। তো ওরকম খুব একটা প্রস্তুতি নিয়ে বা খুব একটা আসলে কিভাবে তোমাদেরকে, যেহেতু তোমাদের সাথে কোনো প্ল্যান আমার করা হয়নি যে বাংলা বিষয় আসলে কতগুলো ক্লাস নেবো, কি ক্লাস নেবো, এই বিষয়গুলো তোমাদের এই গ্রুপে আসলে এটা হয়নি। যে কারণে প্রাথমিক একটা বিষয় আমি বেছে নিলাম। এবং তোমরা বোধহয় দেখেছো, তোমরা সেটা সেটা হচ্ছে ধ্বনি এবং আহ বর্ণ নিয়ে আসলে তোমাদের সাথে আজকে আমার কথা বলার কথা। আর ফিচার ফিটের সাথে আসলে উম, আমি বলতে গেলে অল্প দিনই আমি আসলে ফিচার ফিট ক্লাস নিচ্ছি। এছাড়াও অন্য জায়গায় অন্যান্য প্রতিষ্ঠানে আমি কাজ করেছি, কিন্তু অনলাইনে আসলে ফিচার ফিটের সাথে আসলে আমি খুব অল্প দিন হলো আসলে আমি এখানে ক্লাস শুরু করেছি। তাই সেই প্রসঙ্গে বলতে আসলে আজকে আর সেখানে ডিটেলস বলবো না। আমরা আসলে আজকে কি পড়বো বা কি পড়াবো এই বিষয়গুলো নিয়ে একটু মানে হয়তো একটু এলোমেলো হতে পারে। কারণ ধ্বনি এবং বর্ণ এই জায়গাটা আসলে অনেক বড় একটি জায়গা, যারা মোটামুটি বাংলা ব্যাকরণ সম্পর্কে তাদের তাদের পড়াশোনা অলরেডি অনেকটা হয়ে গেছে বা হচ্ছে। হ্যাঁ, যারা একটু ভিতরে ঢোকার চেষ্টা করেছো তারা হয়তো বুঝতে পারছো যে আসলে এই জায়গাটা খুব ছোট একটি জায়গা। তারপরও আমাদের আজকে মোটামুটি যেহেতু 1 ঘন্টার মতো আমরা একসাথে থাকবো, এর মধ্যে আমরা যতটুকু পারি আর কি ঘুরে আসবো আসলে ধ্বনি বর্ণ বা এর সাথে স্বরধ্বনি স্বরবর্ণ, আহ এই জাতীয় যে বিষয়গুলো আছে সব জায়গাগুলো হয়তো আমরা টাচ করতে পারবো না, যতটুকু পারি চেষ্টা করি। আর তোমাদেরও এগুলো সব জানা বিষয়। তোমরা জাস্ট তোমাদের যে জ্ঞানটা আছে সেটা তোমরা একটু ঝালাই করে নিলে। আর যদি নতুন কিছু তোমরা পাও তো পেয়ে গেলে, অথবা এটা হতাশ হওয়ার কিছুই নেই আসলে। এটা আমাদের মোটামুটি একটা জানাশোনা জায়গায় আমরা বেছে নিয়েছি, যাতে তোমরা এই ক্লাসটিতে খুব একটা তোমরা
আহ বেশি কঠিন বা বিরক্ত তোমরা না হও। যদি আমরা সহজভাবে শুরু করি যে ধ্বনি এবং বর্ণের মধ্যে কি পার্থক্য, এটা আমরা সবাই মোটামুটি আমাদের জানি যে একটি হচ্ছে উচ্চারণগত বিষয়। উচ্চারণ বিষয়টা আমরা জানি যে উচ্চারণ বিষয়টা সম্পর্কে এটা আসলে বলার আর কিছু নেই আমাদের। একটা হচ্ছে উচ্চারণগত বিষয়, আর হলো তোমার আমরা যেটা লিখি আর কি। মানে আমরা লেখার সময় আসলে যেটা আমি যখন উচ্চারণ করছি যে আহ, অ অ যখন আমি আমার বাকযন্ত্রের মাধ্যমে আমি উচ্চারণ করছি, তখন সেটা হচ্ছে ধ্বনি। তখন এই লিখিত যে বর্ণটি আছে, যখন এই লিখিত বর্ণটি আছে, এটা যখন আমি আমার বাকযন্ত্রের মধ্যে দিয়ে উচ্চারণ করি, আসলে ব্যাকরণ বিষয়টি একটি বিষয়ের সাথে অন্য বিষয়টি খুব সম্পর্কিত। যেমন আমি এখানে ব্যবহার করলাম যে বাকযন্ত্র। এখন এই বাকযন্ত্রের কথাটা বলতে গেলে আসলে আমরা জানি যে এটা অনেক বড় একটি জায়গা। তারপর খুব সংক্ষেপে আমি হয়তো একটু তোমাকে বলে যাবো, কারণ বাকযন্ত্র ছাড়া আসলে ধ্বনি বা উচ্চারণগত যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কোনোভাবেই বোঝানো বা বোঝা এটা সম্ভব নয়। বাকযন্ত্র বলতে আমরা জানি যে বাকযন্ত্র মানে হচ্ছে একটা কথা বলার যন্ত্র। এটা একদম প্র্যাকটিক্যালি আমাদের প্রত্যেকের সাথেই যেহেতু আছে, হয়তো আমরা ওইভাবে টের পাই না, অথবা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি না, কিন্তু এটা প্রতিনিয়ত আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা যেমন নিয়মিত অক্সিজেন গ্রহণ করি, তেমনি আমাদের কথা বলার জন্য আমাদের কিন্তু এই বাকযন্ত্রকে আমাদের ব্যবহার করতে হয়। এই বাকযন্ত্রের বিষয়ে মোটামুটি আমরা যতটুকু জানি যে আসলে আমাদের বাকযন্ত্র শুরু হয় হচ্ছে ফুসফুস থেকে, আবার শেষ হয় আমাদের ঠোঁটে। অনেকে আবার আমরা বলি যে বাকযন্ত্র কেন ফুসফুস থেকে শুরু হলো, ফুসফুস দিয়ে তো আমরা কোনো কিছু উচ্চারণ করি না। তবে ফুসফুসের যে বিষয়গুলো আসলে এখানে ফুসফুস হচ্ছে আমাদের কথা বলার যে কাঁচামাল, সেই কাঁচামালের যে বাতাস, সেই বাতাসটা আমাদেরকে সাপ্লাই দেয়, যে কারণে আমরা ফুসফুসকে বলি বাকযন্ত্রের একটি অংশ। আর দেখা যাচ্ছে যে কথা আমরা আমাদের বাকযন্ত্র মানে একদম ঠোঁটে এসে আমাদের এটা শেষ হয়ে যাচ্ছে। এটা হলো বাকযন্ত্রের একদম শেষ পর্যায়ে আমাদের যে প্রত্যঙ্গ আর কি বলি আমরা, বাক প্রত্যঙ্গ। তাহলে এই যে বাক প্রত্যঙ্গের মধ্য দিয়ে আমরা যে আসলে আহ বলবো আমরা যে ধ্বনিগুলো আমরা উচ্চারণ করি, ঠিক আছে, সেটাকে আসলে আমরা বলি এখানে যে ধ্বনি। এখন আমরা যদি বলি যে তাহলে তাহলে কি স্বরধ্বনি এবং স্বরবর্ণ এটা কি তাহলে একই জিনিস? আসলে তো এক জিনিস নয়। আমরা কিন্তু অনেক সময় মানে হঠাৎ করে যদি কাউকে তুমি কনফিউজ করতে চাও যে বলো তো স্বরবর্ণের সংজ্ঞা কি? তা তো মাথায় আছে যে 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 বর্ণগুলো উচ্চারণ করার সময় মানে বাতাস কোথাও বাধাপ্রাপ্ত হয় না, আসলে তো এটা স্বরবর্ণের সংজ্ঞা নয়। কারণ যদি সে ধ্বনি এবং বর্ণের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটা আছে, সেটা যদি সে ধরতে না পারে, সে কিন্তু ওই তার যে জানা সংজ্ঞাটি আছে সেই সংজ্ঞাটি সে বলে দেবে। কিন্তু আমরা জানি যে আসলে বর্ণ মানে হচ্ছে কিছু প্রতীক। বর্ণ মানে হচ্ছে এটা প্রতীক বা চিহ্ন। আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, আমাদের যারা ভাষার অভিভাবক ছিলেন, তারা বলে গেছেন যে আমাদের অটা এইভাবে লিখতে হবে, আমরা এটা লিখছি। এটা একটা প্রতীক তারা দিয়ে গেছে। তারা যদি অন্য কোনো প্রতীক তারা ব্যবহার করতেন, আমরা সেটাই এবার ব্যবহার করতাম। তাহলে এটা হচ্ছে আসলে এই অটা হচ্ছে একটা প্রতীক, যেটাকে আমরা এখানে বলেছি বর্ণ। আর এটা যখন আমি আমার বাকযন্ত্রের মধ্যে দিয়ে উচ্চারণ করি, তখন সেটাকে আমি বলছি ধ্বনি। তাহলে ধ্বনি আর বর্ণের সূক্ষ্ম পার্থক্য। কিন্তু এটা না বুঝতে পারলে আবার তোমার জন্য একটা মানে পরিস্থিতিটা তোমার জন্য খুব সমস্যা হয়ে যাবে পরে। যেমন আমি বললাম যে স্বরধ্বনি আর স্বরবর্ণ কি এক জিনিস? আসলে তো এক জিনিস নয়। আবার ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন বর্ণ এক জিনিস নয়। যদি বলা হয় যে ব্যঞ্জন বর্ণ কাকে বলে, তখন তুমি বলতে পারো যে ব্যঞ্জন ধ্বনি প্রকাশক যে সাংকেতিক চিহ্ন, ওই সংক্ষেপে বললাম আর কি, আরো অনেক সংজ্ঞা আছে তোমার। অথবা স্বরধ্বনি প্রকাশক যে সাংকেতিক চিহ্নগুলো আছে, সেগুলোকে আমরা বলি স্বরবর্ণ। ব্যঞ্জন ধ্বনি প্রকাশক মানে যেটা ব্যঞ্জন, যে তোমার প্রতীকের মাধ্যমে ব্যঞ্জন ধ্বনিগুলো প্রকাশিত হয় এবং এবং আমরা এখানে লিখি।
লিখে প্রকাশ করি যেগুলো, সেগুলো হচ্ছে মূলত এই বর্ণ। তাহলে ধ্বনি এবং বর্ণের বিষয়টি যদি আমাদের ক্লিয়ার হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে স্বরধ্বনি এবং স্বরবর্ণের পার্থক্যটা কি। আবার ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন বর্ণের পার্থক্য। এখন আমার যখন আমার ধ্বনি এবং বর্ণটা আমার কাছে ক্লিয়ার হবে, তখন আমি বলবো যে হ্যাঁ, যে ধ্বনি উচ্চারণ করার সময় আহ মুখবিবরের বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয়, সেগুলোকে আমরা বলি ব্যঞ্জন ধ্বনি। আমরা কেন বাকযন্ত্রের কথা বলেছিলাম, যে প্রতিটা জায়গায় কিন্তু যে ধ্বনি বিষয়টা বা উচ্চারণের বিষয়টা আসলেই সেখানে বাকযন্ত্রের বিষয়টা তোমাকে আসবেই। এখন বাকযন্ত্রের বিষয়টা যদি তুমি ভালো না জানো, না বুঝো, কি সমস্যা তোমার? এটা জানতেই হবে। এটা যদি জানো, তাহলে তোমার জন্য অনেক কিছু বোঝা অনেক সহজ হয়ে যাবে। যেমন একটা সহজ উদাহরণ দিয়ে তোমাকে দিই। যেমন মনে করো যে ব্যঞ্জন ধ্বনির ভিতরে একটা আছে তোমার ওষ্ঠধ্বনি। 5টি বর্গ আছে আমাদের। আমরা তো আসলে কোনো বিষয় নিয়ে খুব ডিটেলসে আজকে কথা বলতে পারবো না। আমরা শুধু আহ, একটু সব জায়গাগুলো টাচ করবো, কারণ আমাদের সব জায়গায় ঘুরতে গেলে আসলে তোমরা বুঝতেই পারছো যে এটা 1 ঘন্টায় আসলে এটা সম্ভব নয়। তাহলে যেমন প, ফ, ব, ভ, প, এটাকে কেন অষ্টধ্বনি বলা হয়? এটা তো মুখস্থ করার দরকার নেই, তুমি শুধু খেয়াল করে দেখো যে এই বর্গের ধ্বনিগুলো উচ্চারণ করার সময় দুটো ঠোঁট একসাথে মিলিত হয় বা দুটো টাচ করে। তাহলে কি ঠোঁট দুটো টাচ করে, মানে তুমি প্র্যাকটিক্যালি তোমাকে খেয়াল করলে হচ্ছে যে প, ফ, ব, ভ, ম। তাহলে তুমি এই এটা যে ওষ্ঠধ্বনি, এটা তোমাকে আর মুখস্থ করতে হচ্ছে না। এটা কিন্তু তোমাকে আর মুখস্থ করতে হচ্ছে না। তাহলে এই জন্য যে বাকযন্ত্রের যে আসলে একটা প্রয়োজনীয়তা, এটা আমাকে অনুভব করতে হচ্ছে। যে আমার সাথে যে যন্ত্রটি আছে বাকযন্ত্র, এটা আমি চিনলাম না, জানলাম না, অথচ এর তো কত ব্যবহার আমরা করছি। তারপরে আরেকটা আছে দন্তধ্বনি। আমরা হয়তো মনে রাখি যে আহ, যে বর্গের ভিতরে দন্ত ন আছে সেটা দন্তধ্বনি। কিন্তু তুমি এটাও একটু খেয়াল করে দেখো যে ত, থ, দ, ধ, তুমি এইটার উচ্চারণ করার সময় দেখো তোমার আহ জিভের যে অগ্রভাগ বা আগা যেটা, সেটা গিয়ে তোমার দাঁতের গোড়ায় গিয়ে টাচ করছে। তুমি এখনই প্র্যাকটিস করে দেখো যে ত বললে পরে বা থ বললে পরে জিভের আগাটা গিয়ে দাঁতের পিছনে গিয়ে টাচ করছে। দাঁত মানে দন্ত মানে দাঁতে টাচ করছে দন্ত। তার মানে এই যে দন্তধ্বনি তুমি পড়লে, ওষ্ঠধ্বনি তুমি পড়লে, তার মানে কি যে বাকযন্ত্র সম্পর্কে যদি তোমার ধারণা হয় এবং তুমি যদি একটু ফিল করে এটা পড়ো, তাহলে তোমাকে এগুলো আর মুখস্থ করতে হবে না। তা না হলে আসলে বাংলা ব্যাকরণের যে মানে এত এত বিষয়, যে এগুলো মুখস্থ করলে করলে তুমি হলে গিয়ে তোমার আসলে অনেক কিছু তুমি ভুলে যাবে, অথবা তুমি বিভ্রান্ত হবে। আর ব্যাকরণটা আসলে সব জায়গায় মুখস্থ কিছু জায়গা আছে, কিন্তু আসলে এই ব্যাকরণের যে বেসিক যে কিছু বিষয় আছে এখানে এগুলো আসলে মুখস্থ করার বিষয় আসলে নয়। তো যাক, আমরা আহ ধ্বনি এবং বর্ণ নিয়ে খুব সংক্ষেপে আমরা একটু কথা বলে নিলাম। এরপরে আমরা যদি একটু ভিতরে আমরা যাই, যেমন স্বরধ্বনি ভিতরে আমরা যদি অল্প একটু জাস্ট, আমরা বলেছি সব জায়গাগুলো আমরা একটু টাচ করার চেষ্টা আমরা করবো। তো সেক্ষেত্রে আহ স্বরধ্বনির জায়গায় যদি আমরা একটু যেতে চাই। স্বরধ্বনি, তাহলে এখন আমরা তো বুঝে ফেলছি যে স্বরধ্বনি গুলো যখন আমরা আহ কোথাও লিখবো, তখন সেটি স্বরবর্ণ হয়ে যাচ্ছে। তাহলে স্বরধ্বনি আর স্বরবর্ণের পার্থক্যটা আমাদের কাছে ক্লিয়ার, যে যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় মুখের ভিতরে বাতাস কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে না বা হয় না। যদিও আমরা মানে এর ভিতরে টুকটাক বিকল্প বলবো বা তোমার ব্যতিক্রম আছে, সেটা নিয়ে আমরা ভিতরে কথা বলে নেব। যে সব স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় যে বাতাস যে কোথাও আসলে ঘর্ষণ লাগে না, এটা একটা ধ্বনি নিয়ে বিকল্প একটা ধ্বনি আছে, যে ধ্বনিটির নাম হচ্ছে রি। রি আসলে আমাদের যে সংজ্ঞা আমরা বলছি, এই সংজ্ঞা অনুসারে রি প্রকৃতপক্ষে স্বরধ্বনি নয়।
সেটা নিয়ে আমরা একটু বিস্তৃত আকারে কথা বলবো আর একটু পরে। তাহলে স্বরধ্বনির যে বিষয়গুলো আমরা জানি, আমাদের মোট স্বরধ্বনি আমরা জানি আছে কয়টি, আমাদের 11। 11টি আমাদের স্বরধ্বনি আছে। এই 11টি স্বরধ্বনির মধ্যে উচ্চারণগুলো একটু ছোট করে বলে যাই। যেমন আমরা বলি যে আসলে উচ্চারণ হচ্ছে অ। কিন্তু আমরা কিন্তু মানে প্রাথমিক পর্যায়ে আমরা যখন পড়েছি তখন কিন্তু আমরা বলি যে স্বরে অ। আসলে এই স্বরের অ মানে এখানে হচ্ছে যে আহ এই বাংলা স্বরবর্ণ বা স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির মধ্যে আর একটা অ আছে। ব্যঞ্জন ধ্বনির মধ্যে একটা অ আছে, অন্তস্থ অ। তো ব্যঞ্জনেও একটা অ আছে, স্বরধ্বনিতেও একটা অ আছে, যে কারণে কিন্তু আমাদেরকে এটা শেখানো হয়েছিল যে স্বরের অ বা স্বরে অ। আমরা যখন কোনো শব্দ উচ্চারণ করি তখন কিন্তু আমরা এটা বলি না যে স্বরে অজগর, স্বরে আম। এটা জাস্ট একটা প্রকৃতি বোঝানোর। এরপরে যেমন আরো আছে তোমার, যেমন হ্রস্ব ই বলি আমরা, দীর্ঘ ই বলি। এগুলো অবশ্য আমরা মানে অনেকে সচেতন ভাবে বলি, অনেকে না বুঝে বলি। অনেকে বলি রস্যি দীর্ঘি। আসলে যারা রস্যি বা দীর্ঘি বলে তারা সচেতন ভাবে বলছে না, মানে সেই বিষয়টি বুঝতে পারে। আসলে আমরা যে দুটো ই এর কথা বলছি, হ্রস্ব ই এবং দীর্ঘ ই, এই দুটো আসলে একই ধ্বনি। ধ্বনি এক, একটা শর্ট বা হ্রস্ব, আর একটা লং বা দীর্ঘ। মানে উচ্চারণ করার সময় আমি বাতাসের চাপ একটু কম দিচ্ছি, বাতাসের চাপ একটু বেশি দিচ্ছি। একটা হচ্ছে ই, ই, আবার উ, উ। অর্থাৎ আমাদের যে এই যে তার মানে এটাকে আমরা বলছি হ্রস্ব। হ্যাঁ, হ্রস্ব বানানটা একটু কঠিন, কিন্তু এটা ইংরেজিতে খুব বলা হয় যে শর্ট বা আসলে অল্প উচ্চারিত হয়। আর এটা তো দীর্ঘ বানানটা তোমরা এটা সবাই জানো, দীর্ঘ। মানে এটা কিন্তু দীর্ঘ ইকার, দীর্ঘ। তুমি যখন দীর্ঘ উচ্চারণ করবে তখন তোমার কিন্তু বাতাসের চাপটা একটু বেশি দিতে হচ্ছে, কারণ এখানে দেখো দীর্ঘ ইকার আছে। মানে এটা হলো তোমাকে প্রকৃতি চেনানোর জন্য বোঝানো হয় যে এখানে কিন্তু দীর্ঘ আছে। তারপরে তুমি যখন উচ্চারণ করবে তখন তুমি একটু বাতাসের চাপটা একটু বেশি দিবে, অথবা টানটা তোমাকে একটু বেশি দিতে হবে। এই হলো পার্থক্য। কিন্তু এই যে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, এটা হচ্ছে আসলে এটা উচ্চারণের প্রকৃতি বোঝানো হয়, বা তোমার হচ্ছে বর্ণের যে প্রতীক সেটাকে বোঝানো হয়। কিন্তু মূলত আমরা যখন এটাকে উচ্চারণ করি তখন কিন্তু খেয়াল করবো যে এটা একটু শর্ট উচ্চারণ, এটা একটু এই এখানে কিন্তু আর বিশেষ কোনো পার্থক্য কিন্তু এখানে তোমার নেই। এবং তোমার ওই হ্রস্ব ও দীর্ঘ উর ক্ষেত্রে একই। এবং আমরা যখন মৌলিক স্বরধ্বনি আমরা একটু পরে কথা বলবো, সেখানে দেখবো যে উম, এই মানে এই বর্ণটি সেখানে নেই। ঠিক আছে? অর্থাৎ আমরা সেখানে খেয়াল করবো যে তোমার এই যে দীর্ঘ ই, হ্যাঁ, অথবা দীর্ঘ উ, যেটা এগুলো তোমার ওই মৌলিক স্বরধ্বনির ভিতরে নেই। আসলে কিন্তু তোমার এই হ্রস্ব ই, সরি এটা মানে হ্রস্ব উ যেটা আর কি আমরা এটা বলবো, এই উ এবং দীর্ঘ উ। তাই এটা হ্রস্ব উ, এটা হচ্ছে দীর্ঘ। হ্যাঁ, তো এগুলো আসলে একই বর্ণ, শুধু উচ্চারণের সময় বাতাসের চাপ একটু কম একটু বেশি, আর বিশেষ কোনো পার্থক্য কিন্তু এখানে নেই। আরেকটা বিষয়ে কথা বলেছিলাম যে আমরা রিগার নিয়ে কথা বলবো। আমরা বলেছিলাম যে একটি ধ্বনি আছে যে ধ্বনিটা আসলে তোমার প্রকৃতপক্ষে স্বরধ্বনি নয়। আমরা বলেছিলাম যে একটা ধ্বনি আছে যে প্রকৃতপক্ষে স্বরধ্বনি নয়, সেটাকে আমরা বলেছিলাম রি। তুমি নিজে একটু উচ্চারণ করে দেখো, তুমি উচ্চারণ করে দেখবা রি বললে পরে বাতাসে, মনে করো অ, আ, ই, ই, উ, উ, কোথাও কি বাতাসের ঘর্ষণ লাগছে কিনা তুমি সচেতন ভাবে লক্ষ্য করো, লাগছে না। কিন্তু তুমি রি বলে দেখো, ওখানে একটা বাতাসের একটা ঘর্ষণ, একটা কম্পন ওখানে তৈরি হচ্ছে। হ্যাঁ, তাহলে এই যেটাকে আমরা এখানে বলছি যে আহ রি বলছি আমরা,
ঠিক আছে? এই হচ্ছে প্রকৃতপক্ষে স্বরধ্বনি নয়। কেন? এক কথায় বলছি আমরা যে এটা উচ্চারণ করার সময় মুখের ভিতরে বাতাসের একটা ঘর্ষণ লাগে এবং বাতাস বাধাপ্রাপ্ত হয়। এই কারণে আমরা এটাকে বলেছি এটা প্রকৃতপক্ষে স্বরধ্বনি নয়, মানে আমাদের সঙ্গে ওঠে। তারপরেও আমরা আসলে বলি যে তাহলে এটা কেন এখানে এটা রাখা হয়, এটা কোত্থেকে আসলো? তার একটা ইতিহাস আছে। কিছু বিষয় আছে ইতিহাস না জানলে আসলে এটা মনে রাখা কঠিন হয়ে যায়। সেটা হচ্ছে, মনে করো যে উম তোমরা যখন আহ নত্যবিধান সত্যবিধান পড়েছো, সংজ্ঞাটা একটু খেয়াল করবে। নত্যবিধান সংজ্ঞাটা খুব মানে গুরুত্বপূর্ণ। তৎসম শব্দের বানানে মূর্ধন্য নয়ের ব্যবহার বা মূর্ধন্য নয়ের সঠিক ব্যবহার হচ্ছে নত্যবিধান। তার মানে আমাদের ব্যাকরণ পড়তে গেলে বিভিন্ন জায়গায় এই তৎসম শব্দটা প্রচুর আসে। এখন এই তৎসম শব্দের আহ, ব্যাপারটি আমরা সংজ্ঞা আমরা মোটামুটি জানি যে যে শব্দগুলো সংস্কৃত শব্দ থেকে সরাসরি আমাদের ভাষায় এসেছে এবং আহ আমরাকে আমরা সেই শব্দগুলোকে অবিকৃত অবস্থায় ব্যবহার করছি। এই যে তৎসম শব্দের যে অবিকৃত অবস্থায় আমাদের ভাষার ভিতরে ঢুকে যাওয়া, এরও একটা ইতিহাস। সেই ইতিহাস আজকে মানে বলার মতো সুযোগ নেই। তারপর সংক্ষেপে বলি যে যখন ফোর্ট উইলিয়াম কলেজ যখন স্থাপিত হয়, ইংরেজরা যখন এখানে এসে দেখলো যে বাঙালিকে ইংরেজি শেখানো খুব কঠিন হয়ে যাচ্ছে, তখন তারাই চিন্তা করলেন যে আমরা কি করে বাংলা শিখতে পারি। তখন তো বাংলা গদ্য ছিল না। তখন এখানকার সংস্কৃত পণ্ডিতদের বলা হলো যে তোমরা কিছু বাংলা গদ্যের নমুনা তৈরি করে দাও, যেন আমরা বাংলায় কথা বলতে পারি। তখন সংস্কৃত পণ্ডিতদের তো আসলে বাংলা ভালো করে, তখন তো বাংলার ওইভাবে গাঠনিক দিকটা স্ট্রং হয়নি, লিখিত বাংলা তখনও আসেনি। তখন সংস্কৃত পণ্ডিতরা কি করলো, সংস্কৃত শব্দ থেকে শব্দ ধরে ধরে নিয়ে এসে বাংলায় তারা বসিয়ে দিল। তৎসম শব্দ এভাবে বাংলাতে ঢুকে গেল। সংক্ষেপে বললাম, এরপরে কখনো আবার সুযোগ হলে বিস্তৃত হয়ে কথা বলবো। তাহলে এই যে তৎসম শব্দ, অর্থাৎ সংস্কৃত শব্দ যেহেতু আমরা বাংলায় ব্যবহার করি, ওই সংস্কৃত শব্দেরই আরেক নাম হচ্ছে বাংলাতে আমরা বলি তৎসম শব্দ। তাহলে তৎসম শব্দের মধ্যে এই বর্ণটি আছে, এই রিকাটা আছে। তোমরা খেয়াল করে দেখবে যে যখন নত্যবিধান সত্যবিধান তোমরা মানে তোমরা পড়েছো, যে আমরা যে সংজ্ঞাটা পড়েছিলাম যে তৎসম শব্দের বানানে, মানে এই সংজ্ঞাটা এতই মানে গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা বলি যে যদি কেউ সংজ্ঞাটা বোঝে তাহলে তার নত্যবিধান অর্ধেক হয়ে যাবে। কারণ বলাই আছে যে তৎসম শব্দ ছাড়া অন্য যে শব্দগুলো আছে সেখানে মূর্ধন্য ন বা মূর্ধন্য ষ এর কোনো ব্যবহার নেই। অর্ধেক তোমার এখানে বোঝা হয়ে যায়। কেন? তুমি জানো যে উৎপত্তি অনুসারে শব্দ হচ্ছে 5 প্রকার। মানে আমরা যে বিভিন্ন ভাষা থেকে যে আমরা শব্দগুলো গ্রহণ করেছি, তার এইগুলোকে 5 ভাগে সাধারণত আমরা ভাগ করি। নামগুলো তোমরা জানো, তৎসম আছে, অর্ধ তৎসম আছে, তদ্ভব, দেশি এবং বিদেশি। তাহলে শুধু তৎসম ছাড়া অন্য 4 প্রকারের শব্দ আছে। বিশেষ করে মনে করো বিদেশি শব্দ, বিদেশি শব্দে কোনোভাবেই মূর্ধন্য ন বা মূর্ধন্য স এর ব্যবহার নেই। শুধু তাই না, এই তুমি মনে করো রি বা রিকা, এটা তৎসম শব্দ ছাড়া তুমি অন্য কোথাও পাবে না। যদি কেউ জোর করে ব্যবহার করে তাহলে সেটা ভুল হবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দিই। মনে করো তুমি লিখলা যে ব্রিটেন, আগে কেউ কেউ এভাবে ব্রিটেন লিখতো, ব্রিটেন আর হলো ব্রিটেন, উচ্চারণ প্রায় একই। এখন একটা রিকার দিয়ে লিখলাম বা একটা র ফলাতে লিখলাম, আসলে কোনটা এখন শুদ্ধ হবে? তোমাকে একটু আগে আমরা বলেছিলাম যে রিকারের ব্যবহার, আমরা তো বুঝতে পারছি যে ব্রিটেন একটা বিদেশি শব্দ, এটা তো আমাদের তৎসম হওয়ার সুযোগ নেই, এটা একটা ইংরেজি শব্দ। তো সেক্ষেত্রে তোমার বিদেশি শব্দে তো আর রিকারের ব্যবহার হওয়ার কথা না। আমরা বলেছিলাম যে মূর্ধন্য ন, মূর্ধন্য স, রি বা রিকার, এগুলো শুধু তৎসম শব্দে ব্যবহৃত হয়। অনেক সময় আমরা মানে তোমরা প্রশ্ন করো যে, স্যার তৎসম শব্দ কি করেছে? আজকে কয়েকটা টিপস শুধু দিলাম, এরপরে অন্য অন্য দিন সুযোগ হলে আবার দেবো। যে যেখানে তুমি দেখবা যে যে শব্দের ভিতরে মূর্ধন্য ন আছে, মূর্ধন্য স আছে, রি আছে বা রিগার আছে, এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে দীর্ঘ উ বা দীর্ঘ ই যেগুলো, এগুলো আসলে তৎসম শব্দে এর ব্যবহার বেশি দেখা যায়। তাহলে আমরা
যে কথা বলতে এসেছিলাম যে রিকার কেন প্রকৃতপক্ষে স্বরধ্বনি নয়, তারপরেও কেন সে আমাদের বর্ণমালার ভিতরে কেন সে অবস্থান করছে। কারণ হচ্ছে যে আমরা যেহেতু তৎসম শব্দ এখনো ব্যবহার করছি, এই কারণে আমাদের ওই বর্ণটির যখন পরিচয় আসে, এখন যেহেতু এটা মানে ওখানে হয়তো এটা স্বরধ্বনির ভিতরে রয়েছে, সেই কারণে আমাদের স্বরধ্বনির মধ্যে এটা রাখতে হচ্ছে, কিন্তু আমাদের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুযায়ী কিন্তু এটা প্রকৃতপক্ষে স্বরধ্বনি নয়। তাহলে এই গেল মোটামুটি রিগের ব্যাপারগুলো। এরপর আমরা বলবো মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি নিয়ে আমরা একটু কথা বলবো। যেহেতু আমরা এখানে স্বরধ্বনি মোটামুটি আমরা বেশ কয়েকটি পরিচয় আমরা দিয়ে ফেললাম, মৌলিক স্বরধ্বনি আর হচ্ছে তোমার যৌগিক স্বরধ্বনি। মৌলিক এগুলো তোমরা জানো, তারপর আমরা একটু মৌলিক স্বর এবং যৌগিক স্বর। কালারটা একটু চেঞ্জ করি, কালারটা ভালো আসছে। মৌলিক স্বর বলতে আসলে আমরা কি বুঝি এবং যৌগিক স্বর বলতে আমরা মৌলিক স্বর আমরা বলে একটু আগে বলেছিলাম যে স্বরধ্বনি আছে মোট আমাদের কয়টি, 11টি। আর ব্যঞ্জন আছে আমাদের আগের যে হিসেব 39, মোট ছিল 11 এবং 39 50 ছিল। কিন্তু এর মধ্যে যদি আবার ঠিক আলাদা করে দেখা হয় যে কতটি মৌলিক স্বরধ্বনি আছে, কতটি মৌলিক ব্যঞ্জন ধ্বনি রয়েছে, সেক্ষেত্রে হিসেবটা একটু আলাদা আছে। মৌলিক স্বরধ্বনি আছে 7টা এবং মৌলিক ব্যঞ্জন ধ্বনি আছে তোমার 30। 30 যোগ 7, 37। বিস্তৃত ভাবে যখন আমরা এটা যদি পড়ার সুযোগ পাই, তাহলে সেদিন আমরা আবার এটাকে ব্যাখ্যা করে দেবো। তা আজকে শুধু মৌলিক স্বরধ্বনি নিয়ে একটু কথা বলি, কারণ স্বরধ্বনির সংখ্যা যেহেতু কম, এটা একটু আমাদের জন্য সহজ হবে। আমরা হিসেব করেছি যে তোমরা একটু মিলিয়ে নাও, 11টির হিসেবটা আমরা করে দিচ্ছি। যে তোমার আমরা বলেছিলাম যে হ্রস্ব ই এবং দীর্ঘ ই একই স্বর। তার মানে এখানে মৌলিক স্বর বলতে আমরা জানি এখানে আহ লিখে দিই, এখানে মৌলিক স্বরগুলো আমি লিখে দিই: ই, এ, এ, আ, অ, ও, এই হলো মৌলিক স্বর। 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে তো আর আমরা জানি যে আমাদের যৌগিক স্বর আছে মাত্র দুটো, এটা সবাই তোমাদের মুখস্থ আছে। যৌগিক স্বর যে দুটো আছে সেটা তোমাদের আর বলার অপেক্ষা রাখে না, সেটা তোমরা জানো যে দুটো হচ্ছে কি কি। আমরা এখানে লিখে রাখলাম, এটা হচ্ছে তোমার ওই হচ্ছে। এখানে এই যে 7টি মৌলিক স্বরধ্বনি আছে, এর মধ্যে কিন্তু আরেকটা একটু লক্ষ্য করার বিষয় আছে, খেয়াল করে দেখবা। এই 7টি যে মৌলিক স্বর এখানে আমরা লিখেছি, এগুলো কি সব আমাদের বর্ণমালায় আছে? যদি কোনো খুব টেকনিক্যাল প্রশ্ন করা হয় যে বাংলা বর্ণমালায় মৌলিক স্বরের সংখ্যা কত, বাংলা বর্ণমালায় যদি কথাটা বলা হয়, তখন তুমি খেয়াল করে দেখো এই যে বর্ণমালা, এটা কি আমাদের 11টির ভিতরে আছে? এটা কিন্তু আমাদের নেই, এটা মাথায় রাখবে। প্লেন যদি প্রশ্ন হয় মৌলিক স্বরধ্বনি 7টি, কোনো সমস্যা নেই। তো যদি কেউ এইভাবে প্রশ্ন কেউ করতে চায় যে কোন মৌলিক স্বরধ্বনিটি বাংলা বর্ণমালার নেই, তখন তুমি একটু খেয়াল করে রাখবা যে এই যে তোমার কিন্তু বর্ণমালায় মানে বর্ণ হিসাবে কিন্তু এটা আমাদের বর্ণমালায় 11টির ভিতরে কিন্তু এটা নেই। এটা কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে। তাহলে এখানে আসলে মূলত তাহলে মৌলিক স্বরধ্বনি আমাদের বর্ণমালায় এখানে আছে 6টি। তাহলে 11টির মধ্যে 6টি এখানে আছে, আর 5টি তাহলে মৌলিক স্বরধ্বনি নয়। সেই 5টি কি? তাহলে আমরা লিখলাম, এখানে দেখলাম যে আহ দুটো আছে এখানে যৌগিক স্বরধ্বনি। আর বলেছিলাম যে দীর্ঘ ই এবং দীর্ঘ উ, এগুলো আসলে
আলাদা করে বর্ণনা। এখানে তো ই আছে, উ আছে, জাস্ট বাতাসের স্বল্পতা এবং বাতাসের আধিক্য এর উপর ডিপেন্ড করছে, এখানে ধ্বনি কিন্তু আলাদা নয়। আরেকটা বলছিলাম যে প্রকৃতপক্ষে স্বরধ্বনি নয়, সেটা তো তোমরা জানোই, সেটা বলছিলাম আমরা রি। তাহলে 6 আর 5, 11, সেটা কিন্তু একটু খেয়াল রেখো। 6 হচ্ছে মৌলিক স্বরধ্বনি, আর 5ই হচ্ছে আসলে মৌলিক স্বরধ্বনি নয়। তার মধ্যে দুটো আছে যে একই মানে যৌগিক স্বরধ্বনি আছে দুটো। যৌগিক স্বরধ্বনি নিয়ে আমরা কথা আর একটু আমাদের বলতে হবে, সেটা আমরা বলবো। আর এইগুলো তো আমরা আগেই বলেছিলাম যে দুটো আসলে একই ধ্বনি, জাস্ট বাতাসের চাপের উপর ডিপেন্ড করে আলাদা করা হয়েছে। আর ডি হচ্ছে প্রকৃতপক্ষে স্বরধ্বনি নয়। তাই মৌলিক স্বরধ্বনি মোটামুটি আমরা এখানে দেখলাম যে, তাহলে প্লেন প্রশ্ন আসলে আমরা বলবো যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। আর যদি একটু ভিতরে তোমাকে প্রশ্ন করে, তাহলে এই বর্ণনার দিকে তুমি একটু খেয়াল রাখবা। এটা আমাদের বর্ণমালায়, কিন্তু এটা আমাদের নেই। এই গেল তোমার মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি উচ্চারণের একটি চার্ট আছে। এই চার্টটি অনেকেই তোমরা এড়িয়ে যাও, আবার কেউ কেউ হয়তো এটাকে একটু পড়ার চেষ্টা করো। আমাদের সেই ক্লাস আমরা যখন 9-10-এ পড়েছি, তখনও সেই যে চার্টটি ছিল, সেই চার্টটি এখনো আছে। তো বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে তোমরা এই বিষয়টি এড়িয়ে যাও। তা আমরা একদম এড়িয়ে যাবো না, তোমাদেরকে একটু জাস্ট ধরিয়ে দেওয়ার আমি চেষ্টা করবো, যে তোমরা যে একদম আসলে এটাকে বাদ দিয়ে যাও। এটা বাদ দিয়ে যাওয়ার আসলে অতটা ভয়ের কিছু নেই, তুমি যদি আসলে একটু বুঝতে পারো ধরনটা, তাহলে তুমি আহ দেখবে যে না, আসলে এটা মুখস্থ করার দরকার নেই। এটা আসলে মুখস্থ করার দরকার নেই। তুমি দেখবা যে আমি যে সিরিয়ালটি লিখেছি, তুমি এই সিরিয়ালটি একটু মনে রাখো। সিরিয়ালটি কিভাবে লেখা হয়েছে তোমার? ই, এ, এ, আ, অ, ও, এই যে একটা সিরিয়াল, এটা তুমি একটু খেয়াল রাখো। উপরটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথমে আছে ই। ই, এ, এ, আ, অ, ও, ও। এরকম একটা চার্ট আছে। ডিটেলসে আমি যাব না, আমি শুধু জাস্ট তোমাকে, তুমি দেখবে যে এই স্বরধ্বনির যে এই যে মৌলিক স্বরধ্বনি যে 7টি আছে, এর 3টি বৈশিষ্ট্য ধরে একে ভাগ করা হয়েছে। প্রথমে আছে, মনে করো যে আমরা বলেছিলাম যে আমাদের যে বাক্য, আবার সেই বাক্য জায়গায় আমাকে আসতে হচ্ছে, কিছু করার নেই। তা বাক্য প্রত্যঙ্গের তোমার সবচেয়ে সক্রিয় অঙ্গ কোনটি? যদি প্রশ্ন আসে যে বাক্য প্রত্যঙ্গের সবচেয়ে সক্রিয় যে প্রত্যঙ্গ, সেটি হচ্ছে জীব বা জিহ্বা। তাহলে জীব হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয় উচ্চারণের ক্ষেত্রে। তো এই জীব হচ্ছে, এখন আমরা বলেছিলাম যে মৌলিক স্বরধ্বনি বা স্বরধ্বনি উচ্চারণ করার সময় বাতাসে কোথাও ঘর্ষণ লাগে। এখন ঘর্ষণ লাগে না, এটা ঠিক আছে, কিন্তু আমাদের যে এই বাক প্রত্যঙ্গ আছে, সেগুলো তো কাজ করছে। সেই কাজের যে ধরনটা আসলে, এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় কোন মানে প্রত্যঙ্গটি কতটুকু কিভাবে ভূমিকা পালন করছে, তার উপরে নির্ভর করে এখানে 3টি ভাগ করা আছে। তুমি আজকে বইয়ের চার্টটি দেখবে, দেখে তারপরে একটু আমি যেভাবে আজকে একটু ধরিয়ে দেবো, তুমি একটু মানে করার চেষ্টা করো। একটা দেখবা আছে যে জিভের উচ্চতা অনুযায়ী, এক হচ্ছে জিভের উচ্চতা, জিহ্বার সংক্ষেপে লিখলাম উচ্চতা। উচ্চতা মানে কি, যে তুমি যখন উচ্চারণ করো ই, একটু নিজে নিজে প্র্যাকটিক্যালি খেয়াল করো। ই উচ্চারণ করলে দেখো জিভটা একটু উপরের দিকে আছে। ই, তারপরে তুমি যখন এ উচ্চারণ করলে দেখো জিভটা একটু নিচে নামছে। হ্যাঁ, তো ওখানে একটা ভাগ আছে, উচ্চ
তারপর একটু নিচে নামছে, উচ্চ মধ্য, উচ্চ মধ্য। তারপরে তুমি উচ্চারণ করো, দেখো জিভটা কিন্তু মানে যেহেতু গোড়াটা আমাদের ফিক্সড করা, তুমি আগাটার দিকে লক্ষ্য করো, জিভের আগা যেটা, দেখো আরেকটু নিচে নামছে, এটা হচ্ছে নিম্ন মধ্য, নিম্ন মধ্য। তুমি যখন উচ্চারণ করো, দেখো জিভটা একদম নিচে গিয়ে মিক্স ফিক্সড হয়ে যাচ্ছে, নিম্ন। খেয়াল করবো যে প্রত্যেকটা তলাতেই দুটো করে ইউনিট আছে, মানে এখানে এটা এটা একই। আরেকটু বিষয় একটু তাহলে একটু বলে দিই এটা কেন একই এক। তুমি খেয়াল করে দেখো যে উচ্চারণ করার সময় কিন্তু এই সিরিয়াল উচ্চারণ করবা, আমি যেভাবে লিখেছিলাম, ই, এ, আ, অ, ও, এটা বৃত্তের মতো, ই, এ, আ, অ, ও, মানে জিভটা উপর থেকে নিচে নেমে আবার উপরে চলে যাচ্ছে, এই যে প্র্যাকটিক্যালি খেয়াল করবে, ই, এ, আ, অ। এবং সেখানে আরো কয়েকটা ভাগ আছে, কিন্তু তুমি উচ্চারণ করার সময় মূলত দেখবা যে এখানে জিভের অবস্থানটা একটু উপরের দিকে, মানে জিভের আগাটা। এবার এটা আরেকটু নিচে নামলো, এটা আরেকটু নিচে নামলো, যখন তুমি করলে দেখো নিচে মিশে গেল। তুমি আবার বললা, আ, অ, দেখো জিভের আগাটা একটু ওর উপর উঠলো। অন্যান্য যে বাক প্রত্যঙ্গ গুলো আছে সেগুলো কাজ করছে, সেটা আমরা আলাদাভাবে তোমাকে বলে দেবো হালকা করে। কিন্তু তুমি যেটা 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 বলছো সেটা একটু নিজেরা লক্ষ্য করে নাও। পরে তুমি ও উচ্চারণ করো, জিভের আগাটা আরেকটু উপরে উঠেছে, ও, উ যখন তুমি করছো জিভের আগাটা আবার সে যে জায়গায় ছিল, তুমি কিন্তু সেই জায়গায় চলে যাচ্ছে। তাহলে জিভের এই যে উপর থেকে নিচে নামা, আবার নিচ থেকে উপরে ওঠা, এটাকে বলছে জিভের উচ্চতা অনুসারে যে ভাগটা, সেই ভাগটা এটাকে বলা হচ্ছে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। তারপর এটা হচ্ছে এক একটা ধ্বনি বৈশিষ্ট্য। যেমন এই চারটি পড়ার পরে আমরা দেখবো যে প্রতিটা ধ্বনির তিনটি করে বৈশিষ্ট্য আছে, প্রতিটা ধ্বনির তিনটি করে বৈশিষ্ট্য আছে, পরীক্ষা আসতে পারে এখানে। যেমন মনে করো যে 47 এসেছিল, যে সংবৃত ও বিবৃত নিয়ে একটা প্রশ্ন কিন্তু এসেছে, সহজ প্রশ্ন, কিন্তু বুঝতে যদি না পারো তাহলে তোমার জন্য এটা খুব কঠিন, আর বুঝতে পারলে খুব সহজ হবে। সংবৃত বিবৃত নিয়েও আমরা একটু কথা বলে দেবো শেষ দিকে। তাহলে দুই হচ্ছে মানে এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় তোমার জিভ যে শুধু উপরে নিচে যায় তা না, সামনে পেছনেও যায়, ঠিক আছে? তা জিভের যে মানে অগ্র মানে কি, এই সামনের দিকে যাওয়া, আর পশ্চাৎ মানে কি পিছনের দিকে যাওয়া, ঠিক আছে? তাহলে এই যে অগ্র পশ্চাৎ মানে হচ্ছে যে এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় তুমি খেয়াল করবা, মনে করো যে ই, এ, এ, যারা একদম প্রথমবার পড়ছে তাদের কাছে একটু জটিল লাগতে পারে, যারা মোটামুটি আগে একটু ধরে ধরতে পেরেছিলেন তাদের জন্য একদম সহজ হয়ে যাবে। আর যারা একদম মানে প্রথম আজকে এই চার্টটি দেখছো, তারা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে, তারা হলে পরে আবার তোমাকে আহ, মানে বিপদে পড়তে পারে। তাহলে এখানে তুমি যখন দেখবা যে ই, এ এবং এ, তুমি খেয়াল করে দেখো জিভটা কিন্তু, জিভের মাঝখানটা ভাঁজ হয়ে সামনের দিকে যাওয়ার একটা প্রবণতা আছে। এই জন্য এটা এই ধ্বনিগুলোর নাম হচ্ছে সম্মুখ, নাম হচ্ছে সম্মুখ, ই, এ, এ। তোমার তোমার জিভের দিকে তুমি খেয়াল করো, উচ্চারণ করো, উচ্চারণ করে খেয়াল করো, যেটা কিন্তু জিভের যে মাঝখানটা আছে কি করে সামনের দিকে যাওয়ার একটা প্রবণতা আছে। আবার অ, ও এবং উ, দেখো জিভের আগাটা এবারে পিছন দিকে যাওয়ার একটা চেষ্টা করছে, পশ্চাৎ মানে পিছনে। তাহলে সম্মুখ পশ্চাৎ মানে তুমি এই অ, ও এবং উ উচ্চারণ করার সময় জিভের আগাটা ভাঁজ হয়ে পিছন দিকে যাওয়ার একটা প্রবণতা আছে। আর হচ্ছে কি, এটা কিন্তু তোমার আহ এটা মধ্যপন্থা অবলম্বন করছে, এই সামনে যাচ্ছে না পিছনে যাচ্ছে না, তুমি খেয়াল করে দেখো। আ উচ্চারণ করার সময় জিভ কি সামনেও যাচ্ছে না পিছনে যাচ্ছে না, এই জন্য এটাকে বলা হচ্ছে তোমার মধ্য। সম্মুখ মানে সামনের দিকে যাওয়ার প্রবণতা, পশ্চাৎ মানে পিছন দিকে যাওয়ার প্রবণতা জীবের। আর এই জীবটা হচ্ছে স্বাভাবিক, মানে মধ্যপন্থা মাঝখানে এসে আছে, আগেও যাচ্ছে না পিছনেও যাচ্ছে না। এই জন্য এটা বলছে যে জীবের অগ্র পশ্চাৎ নিয়ে আসলে যে আরেকটা ভাগ আছে, বা সম্মুখ পশ্চাৎ যে ভাগ আছে। আর একটা ভাগ আছে তোমার হচ্ছে
ওটাকে মানে বইতে একটু কঠিন ভাবে বলা আছে যে জিভে মানে ঠোঁটের উন্মুক্তি। আসলে উন্মুক্ত মানে কি? খোলা। মানে ঠোঁট আগে যখন আমাদের সময় ছিল যে ওষ্ঠাধর বিবৃত, আর একটা ছিল ওষ্ঠাধর প্রস্থিত। এখন যে নতুন বই এসছে সেখানে আসছে ঠোঁটের উন্মুক্তি। হ্যাঁ, এখন ঠোঁটের উন্মুক্তিটা তোমরা বুঝতে পারবা। মানে আসলে উন্মুক্ত মানে খোলা। হ্যাঁ, ঠোঁটের উন্মুক্ত মানে কতটুকু উন্মুক্ত হচ্ছে। উন্মুক্ত মানে কি? কতটুকু খুলছে। এখানে জাস্ট তোমাকে বলে রাখি যে এই যে মানে যদি ঠোঁট দুটো একটু বেশি খোলে এটাকে বলে বিবৃত। ঠোঁট দুটো মানে তুমি উচ্চারণ করে দেখবা যে উম, অ আর উ, অ আর হচ্ছে উ, এর মধ্যে পার্থক্য আছে। মানে ঠোঁট একটা জায়গায় একটু বেশি খুলছে, একটা জায়গায় একটু কম খুলছে। তাহলে সংক্ষেপে যদি বলি যে ঠোঁটের উন্মুক্ত থেকে আসছে ঠোঁটের উন্মুক্তি। মানে যদি ঠোঁট স্বাভাবিক বেশি খুলে আসে তাহলে সেটাকে তুমি বলবা হচ্ছে বিবৃত। যেটা কম খুলবে সেটাকে তুমি বলবা সংবৃত। তুমি প্র্যাকটিক্যালি নিজেও তুমি যখন এগুলো উচ্চারণ করবা তখন তুমি দেখতে পাবা এটা। তার নাম দুটো হচ্ছে সংবৃত আর হচ্ছে বিবৃত। আমি আগে বলেছি যারা প্রথম আজকে এই চার্টটি নিয়ে একটু বসছো তাদের জন্য একটু সময় লাগবে, তারা কিন্তু এটা আহ, বারে বারে এটা দেখবে। হ্যাঁ, যে আসলে এটা চার্টের ভিতরে আসলে কি আছে। এখন এখানে তোমার এই অ উচ্চারণ করার সময় ঠোঁটের এটা কি? এটা হচ্ছে তোমার হলো মনে করো একদম যদি আমি নিচ থেকে ধরি আ, আ বলে ঠোঁট পুরো খোলা। ঠোঁট কিন্তু একদম পুরোপুরি। তুমি এটাকে ধরতে পারো এটা বিবৃত। আ, আ বলে ঠোঁট পুরোপুরি খোলা আজকে। এবার যখন তুমি অ উচ্চারণ করছো ঠোঁট কিন্তু আস্তে আস্তে সংকুচিত হওয়া শুরু করেছে। খেয়াল করে দেখো। আর পরে আ, এবার এটাকে তুমি বলা হয় অর্ধ বিবৃত। অর্ধ বিবৃত মানে কি আমরা আস্তে আস্তে কি সংকুচিত হওয়ার দিকে যাচ্ছি। যেটা পুরো সংকুচিত সেটা তো হবে তোমার সংবৃত। যেটা হবে তোমার, যেটা পুরোপুরি তোমার সংকুচিত মানে বেশি সংকুচিত যেটা সেটাকে বলা হবে সংবৃত। উ, তো উ গিয়ে দেখো যে ওখানে ঠোঁটের মাঝখানে যে যে জায়গা দিয়ে বাতাসটা বের হয় সেই জায়গাটা সংকুচিত হয়ে গেছে। আর এর আগে আছে কোনটা? অর পরে ও, এটা একটু কম সংকুচিত, এই জন্য এটাকে বলা হয় অর্ধ সংবৃত। এখানেও যা এখানেও একই বিষয়, একই বৈশিষ্ট্য। কারণ এটা আমরা জানি যে এগুলো মানে যখন আমরা ধরবো আমরা মনে রাখবো যে এটা একটা চারতলা বিল্ডিং এর মতো। মানে দোতলা থেকে প্রত্যেকটা দুটো করে ইউনিট আছে, আর নিচতলায় আসলে আমরা জানি একটা ইউনিট। হ্যাঁ, এখানে তো অন্য যেহেতু কাজকর্ম হয় মনে রাখবেন যে নিচে একটা ইউনিট আছে আর প্রত্যেকটা দুটি করে ইউনিট ইউনিট আছে। এবং এই প্রত্যেকটি ধ্বনির এখন খেয়াল করে দেখো। আমি যদি বলি যে আহ, নিচে অধ্বনির বৈশিষ্ট্য কোনটি, একটা প্রশ্ন আসবে, অথবা ও ধ্বনির বৈশিষ্ট্য কোনটি। যদি ও ধ্বনি বলি তাহলে ও ধ্বনি বললে তোমার তিনটে বৈশিষ্ট্য কি কি আসবে একটু চারটা দিকে তুমি খেয়াল করো। তাহলে প্রথমে আসবে যে এটা হচ্ছে উচ্চ মধ্য। বুঝতে পারলা কিনা? জীবের উচ্চতা অনুযায়ী ও হচ্ছে উচ্চ মধ্যতে আছে। এরপরে জিভের যে সম্মুখ পশ্চাতে যাওয়ার ব্যাপার আছে সেখানে আছে পশ্চাৎ। তাহলে এক হচ্ছে তুমি বললা যে এটা হলো উচ্চ মধ্য, উচ্চ মধ্য। আর দুই তুমি বলবা এটা হচ্ছে পশ্চাৎ। আর তিন বলবা তুমি কোনটা? কি বলবা তুমি? তিন বলবা হচ্ছে এটা হচ্ছে অর্ধ সংবৃত। অর্ধ সংবৃত। তাহলে অধ্বনির বৈশিষ্ট্য তিনটে আমি পেয়ে গেলাম। সরি, অধ্বনির। তাহলে এরকম প্রত্যেকটি ধ্বনির কিন্তু দুটি করে বৈশিষ্ট্য আছে। সংবৃত কি বিবৃত কি এটা এটা একটু সহজ করে মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম। এরপর হয়তো আরেকটু জায়গায় আমি এটা আলোচনা করবো। তবে এই চার্টটি আসলে খুবই তোমার প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। যদি এই চার্ট থেকে মানে যদি তুমি এটা না বুঝে যদি কেউ এটা মুখস্থ করতে যাও তার পক্ষে এটা খুবই কঠিন একটা কাজ হবে। এই জন্য আহ যেহেতু তোমাকে বাকপতঙ্গ তোমার সাথেই আছে এবং তোমাকে প্রত্যেকটি জায়গা আমি মোটামুটি একটু প্রাথমিকভাবে হলেও তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। এবং আমরা আগেই বলেছিলাম যারা কখনোই চার্টটি আসলে বোঝার চেষ্টা করোনি তাদের জন্য
আজকে হয়তো মোটামুটি একটু ক্লিয়ার হবে, আর যারা আগে বোঝার চেষ্টা করেছিল তাদের জন্য খুব সহজ হবে। তবে এটা কোনোভাবেই মুখস্থ করার চেষ্টা আমার মনে হয় না করাই ভালো। তো তোমাকে যেভাবে বলেছি তুমি একটু প্রয়োজনে ক্লাসটা বারে বারে এই জায়গাটা একটু ভালো করে রিপিট করে তুমি দেখে নিও, তাহলে আমার মনে হয় তোমার যে সংকোচ গুলো ছিল বা যে দ্বিধাগুলো ছিল সেগুলো দূর হয়ে যাবে। তাহলে মোটামুটি এই হলো তোমার মৌলিক স্বরধ্বনির যে জায়গাটা ছিল, সেই জায়গাটাকে আমরা ক্লিয়ার করে দিলাম। তাহলে মৌলিক স্বরধ্বনির মধ্যে এখন আরেকটা জায়গা তোমরা হয়তো মানে আমরা যখন আসলে 9-10 পড়েছি তখন কিন্তু আসলে এই উচ্চারণ বিষয়টা ছিল না। এখন যে উচ্চারণ নামে একটি চ্যাপ্টার আছে, এই উচ্চারণের যে বিষয়টি এটি কিন্তু আসলে আমাদের সময় ছিল না। এখন কিন্তু নতুন করে আসলে এই উচ্চারণ নামক যে জায়গাটি এটি নতুন করে যুক্ত হয়েছে। মানে কোন একটা শব্দের উচ্চারণ লেখা। এখন যেমন তুমি কোনো অভিধানে আহ, যখন তুমি কোনো একটা শব্দ খুঁজতে যাও, সেই শব্দে কিন্তু তোমার যেমন শব্দের অর্থ দেয়া থাকে বা উচ্চারণও দেয়া থাকে। এই শব্দের উচ্চারণটা আসলে লেখা মানে আমাদের জন্য বা তোমাদের জন্য খুব একটা কঠিন ব্যাপার হয়ে যায়। যে সমস্ত মানে মানে এই বর্ণগুলো বা যে সমস্ত ধ্বনিগুলো লিখতে গিয়ে তোমাদের খুব জটিলতার মধ্যে পড়তে হয়, তার মধ্যে স্বরধ্বনির মধ্যে দুটো আছে। ঠিক আছে, আমাদের যে মৌলিক স্বরধ্বনি আছে তার মধ্যে একটা আছে মনে করো যে অধ্বনির দুটো উচ্চারণ আছে। একটা হচ্ছে বিবৃত উচ্চারণ, আর একটা আছে অধ্বনির সংবৃত উচ্চারণ। আবার সেই সংবৃত বিবৃত। আচ্ছা, তাহলে বলি আমরা অধ্বনির বিবৃত উচ্চারণ হচ্ছে আর অধ্বনির সংবৃত উচ্চারণ হচ্ছে ও। তুমি এই যে এখন খেয়াল করো, অ ও, অ ও। সংকুচিত হলে সেটা কি হয়? সংবৃত। যেটা একটু বেশি খোলে সেটাকে আমরা বলছি বিবৃত। তাহলে অধ্বনির দুটো উচ্চারণ আছে, আমাদের আর মুখস্থ করার দরকার নেই, আমরা একটু প্র্যাকটিস করলে বুঝতে পারছি যে এটা হলো বিবৃত উচ্চারণ, এটা হচ্ছে সংবৃত উচ্চারণ। আরেকটা ধ্বনি আছে এ ধ্বনির দুটো উচ্চারণ আছে, সেটাও তোমার আছে আহ, সংবৃত এবং বিবৃত। এবার তোমরা একটু আমাকে বলো, আমি এখানে জাস্ট দুটো লিখে দিই, বর্ণ দুটো আমি মানে এখানে লিখে দিচ্ছি, কোনটা হবে তোমরা নিজেরা একটু খেয়াল করে দেখো। মনে করো যে এ ধ্বনির একটা উচ্চারণ হচ্ছে হলো তোমার এর মতোই হবে একটা উচ্চারণ, আর একটা এর মতো হবে, যেটা আসলে আমাদের বর্ণমালা আমরা বলেছিলাম নেই। এ এ এ এ এ এ। তোমরা একটু এখন ভেবে বলো যে এর মধ্যে কোনটা সংকৃত হবে আর কোনটা বিবৃত হবে। তা উচ্চারণ করতে গিয়ে ঠোঁটের মানে এই জায়গাটা আসলে কোনটা মানে সংকুচিত আকারে উচ্চারিত হচ্ছে কোনটা, এটা একটু বেশি ফাঁকা হয়ে উচ্চারণ হচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমরা তোমরা বুঝে ফেলেছো যে এ এ এ উচ্চারণ করার সময় ঠোঁটটা বেশি ফাঁকা হচ্ছে। এই জন্য কিন্তু এখানে এ ধ্বনির বিবৃত উচ্চারণ উচ্চারণ হচ্ছে এ। তা তোমাদের কিন্তু মাথায় একটা ঝামেলা লাগতে পারে, এটা কিন্তু খেয়াল করে দেখবে এটা, যে অয়ের উচ্চারণ এবং এর উচ্চারণ কিন্তু এটা কিন্তু আলাদা আলাদা। মানে অর উচ্চারণ অর মতো হলে সেটা বিবৃত হয়েছে, অয়ের উচ্চারণ অয়ের মতো হলে সেটা বিবৃত হয়েছে। আর এখানে কিন্তু দেখো উল্টো, এর উচ্চারণটা এর এর মতো হলে সেটা বিবৃত হয়েছে। তাই এটা তোমার মুখস্থ করতে গিয়ে ঝামেলা হবে। তুমি কি করে বুঝবা? তোমাকে বুঝবে যে আমি দেখলাম যে এ এ এ এ উচ্চারণ করার সময় মুখে বেশি মানে ফাঁকা হচ্ছে কোনটা, একটা বেশি ফাঁকা হচ্ছে আর একটা সংকুচিত হচ্ছে। দেখলাম যে এতে সংকুচিত হচ্ছে বেশি, এ জায়গা কম, ফাঁকা বেশি। সুতরাং ফাঁকা বেশি হলে এটা সব বিবৃত, আর যেটা একটু সংকুচিত সেটা হচ্ছে এটা। তাহলে এটা তুমি যদি মনে করো মুখস্থ করতে, তাহলে তোমার এটা মুখস্থ রাখতে অনেক কষ্ট। এখন তুমি বাকযন্ত্র দিয়ে বুঝতেছো, যে কারণে তোমার কাছে এখন অনেক সহজ হয়ে গেছে। সংগৃহীত বিবৃত নিয়ে তোমার আর খুব একটা কনফিউজ থাকার কথা নয়। এই দুটো পরিচয় ছাড়াও আসলে আমরা যদি শব্দের ভিতরে ঢুকি, প্রচুর মানে আমরা জানি যে এই অয়ের উচ্চারণ যে আসলে ও হয় এটা প্রচুর আছে। অর্থাৎ কোন একটা মনে করো যে তুমি দেখলা যে সাগর, এটা হচ্ছে বানান।
এটাকে বলে বানান। বানান আর উচ্চারণের মধ্যে পার্থক্য। বানান হচ্ছে যেটা আমাদের প্রমিত বানান, যেটা আমাদেরকে যেটা বলা আছে যে সাগর বানান এইভাবে লিখতে হবে। যদি বলে যে সাগরের উচ্চারণটা কি হবে, তাহলে তোমাকে লিখতে হচ্ছে যে আহ, দন্ত স্বর উচ্চারণ তো ছয়ের মতো হয়। আমরা তো সাগর বলি না, আমরা তো সাগরে বলি। তাহলে আমাদের তালব ভাষা ব্যবহার করতে হচ্ছে সা, এবার গয় ওকার দিতে হচ্ছে সা গো, রয় একটা হর্ষণ দিতে হচ্ছে সাগর। এখন ওই যে গয় ওকার কেন দিলাম, এটা একটা প্রশ্ন হয়ে যায়। এটা আমরা আসলে, যেহেতু উচ্চারণ তোমরা পড়েছো তোমাদের 19 এটা, মানে যেহেতু ছিল উচ্চ মাধ্যমিকে তোমাদের ছিল, সুতরাং তোমাদের এটা মোটামুটি অনেকেই এটা মুখস্থ অথবা জানার কথা, যে আসলে যদি স্বয়ের উচ্চারণ যদি স্বয়ের মতো হয়, স্বয়ের উচ্চারণ স হতে পারে, স হতে পারে। স হলে আমরা দন্ত স ব্যবহার করি, আর স হলে আমরা তালব্য স ব্যবহার করি। আর গয়, গয়ের সাথে উকার কেন ব্যবহার করলাম? গয়ের সাথে একটা অ আছে, এই অ আছে, এটা আবার কি করে মনে রাখবো? প্রত্যেকটারই আসলে কারণ আছে, এটা মুখস্থ করা লাগে না। দেখো তুমি, তুমি কিন্তু এই সংজ্ঞাটিও পড়েছো, যে ধ্বনি অন্যের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, যে ধ্বনি অন্যের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। এই সংজ্ঞাটা তোমরা পড়েছো, মুখস্থ করেছো। আসলে এই সেই সাহায্যটা আসলে কি? প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির সাথে একটা করে অ আছে। ক, খ, গ, মানে প্রত্যেকের সাথে একটা করে অ আমরা উচ্চারণ করি। এই যে অ উচ্চারণ করি, এই কারণে আমরা বলি যে ধ্বনি অন্যের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। এই জন্য এটি, এই যে সহযোগিতা, তাহলে এই গয়ের সাথে একটা অ আছে। তাহলে এখন আমি খেয়াল করছি যে এই অয়ের উচ্চারণ দুটো আছে। অয়ের উচ্চারণ অ হতে পারে, আবার অয়ের উচ্চারণ ও হতে পারে। আমি উচ্চারণের সময় দেখলাম যে এখানে সাগরের উচ্চারণ তো সাগর, গয়কার আমি উচ্চারণ করছি, সেখানে আমাকে এখন গয়কার ব্যবহার করতে হচ্ছে। রর পরে আবার একটা হর্ষিল দিলাম, যে রয়ের সাথে তো একটা, মানে ওই যে যদি আমি একটা হর্ষিল না দিই, তাহলে তো আমরা জানি যে ওখানে একটা অ আছে, সাগর অ। হ্যাঁ, সাগর, রর সাথে একটা অ আছে। কিন্তু উচ্চারণে আমাকে একুরেট নির্দেশ করতে হবে এখানে কি অ আছে না অ নেই। যদি অ না থাকে তাহলে আমাকে একটা হর্ষিল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে এখানে কিন্তু আর স্বরধ্বনি নেই, বা এখানে স্বরধ্বনি উচ্চারিত হবে না। তাহলে হর্ষিল কোথায় ব্যবহৃত হয়? যখন উচ্চারণের সময় আমরা কোথাও গিয়ে দেখবো যে যে এখানে আর স্বরধ্বনি এখানে আর নেই। যেমন আমরা বললাম যে বাক প্রত্যঙ্গ, এই বাক কর্পরে কিন্তু একটা হর্ষিল আছে। কেন হর্ষিল? নাহলে হবে বাক প্রত্যঙ্গ। কেউ যদি উচ্চারণ করে যে বাক প্রত্যঙ্গ, তাহলে তো তুমি তাহলে কিছু বলতে পারবো না, কারণ তুমি তো হর্ষিল দেওয়া হবে। তাহলে উচ্চারণের ক্ষেত্রে হর্ষিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওখানে হর্ষিল দেওয়া মানে হচ্ছে ওই ধ্বনিটির সাথে আর অ উচ্চারিত হবে। আসলে কি যে 1 ঘন্টায় আসলে অনেক কিছুই মানে বোঝানো সম্ভব না। আর ব্যাকরণ এমন একটা বিষয়, এত বেশি রিলেটেড, একটি বিষয়ে পড়াতে গেলে আমাকে অন্য আরেকটি বিষয়ে আমাকে যেতে হচ্ছে। যেহেতু আসলে আমাদের এটা পরিকল্পিতভাবে শুরু হয়নি, যে কারণে আজকে আমাকে হয়তো ওই স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি এই বিষয়গুলো বোঝাতে গিয়ে আমাকে বাক প্রত্যঙ্গ আমাকে আনতে হয়েছে। বাক প্রত্যঙ্গ ছাড়া আসলে এই স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি বোঝানোটা মুশকিলের বিষয়। এবং শুধু এটা না, আসলে এরপরে তুমি মনে করো যে ব্যাকরণ যদি তোমাকে আসলে বুঝতে হয়, তাহলে তোমাকে এইভাবেই তোমাকে বুঝতে হবে। পুরো গাইড করে আসলে যেমন আসলে ব্যাকরণ বোঝা যায় না, তেমনি আসলে মানে ভিতরের যে বিষয়টা আছে সেটা না বুঝে শুধু মুখস্থ করে আসলে ব্যাকরণটা হয় না। তো এই জন্য এখানে আমাদের আরো কিছু বিষয় আজকে আমাদের আলোচনা করার ইচ্ছে ছিল, কিন্তু সেই আলোচনাগুলো আসলে আমরা, মানে সময় আমাদের স্বল্পতা আছে, আমরা জানি প্রায় আমাদের সময় শেষ পর্যায়ে। একটা বিষয়ে আহ কথা বলে আমি শেষ করব, সেটি হচ্ছে যে তোমাদের আমাদের শ্রদ্ধেয় ফারুক স্যার কিন্তু তোমাদের রিটেন ক্লাসও ওখানে দিয়ে থাকে। আমাকে বলা হয়েছিল যে পঙ্কজ, তুমি যদি সম্ভব হয় একটু রিটেন নিয়েও কথা বলো। রিটেন নিয়ে আসলে কথা বলার বলতে হলে অনেক সময়ের প্রয়োজন, তারপর আমি একটু শেয়ার করছি। কেন কিছুদিন আগেই 46তম বিসিএস এর যে উত্তরপত্র সেটা মূল্যায়ন শেষ হয়েছে। আহ, সেখানে আমিও ছিলাম। সেখানে তোমাদের আসলে লিখিত পরীক্ষার যে উত্তরপত্র, তোমাদের সেখানে আসলে কি ধরনের কি ভুল হয়, এবং তোমরা আসলে কি করো, কেন তোমাদের সেখানে নম্বরটা কম হয়, এই বিষয়গুলো নিয়ে আসলে একটি
আলাদা ক্লাস আমার লাগবে হয়তো যদি আমি সুযোগ পাই। তাহলে হয়তো আমরা রিটেনের যে বিষয়গুলো আছে সেখানে আসলে বাংলায় তোমাদের কিভাবে আসলে উত্তর করলে, কতটুকু উত্তর করলে বা কোন কোন জায়গায় জোর দিলে পরে আসলে সেখানে নম্বর পাওয়া যায়। আবার অনেকে আসলে প্রশ্ন না বুঝে আনসার করে, অথবা বিশেষ করে লিটারেচারে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নটা সে বুঝতেই পারে না। এই কারণ হচ্ছে হয়তো তার ওই বিষয়ে তার ভালো যদি জানাশোনা না থাকে। আমরা যেমন বললাম যে ব্যাকরণের যেমন বিষয় আছে, তেমনি সাহিত্যের যে ইতিহাস থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্ন যদি একদম মানে মূল বিষয়টি তুমি না জানো, তাহলে তুমি ওখানে গিয়ে উত্তর করতে পারবে না। কারণ এখন আসলে তো এখন যে লেভেলের প্রশ্ন হয় সে লেভেলের প্রশ্নটা অনেক গভীরে থাকে। এখন বলা হচ্ছে যে চর্যাপদের ধর্মতত্ত্ব ইয়ে বা ধর্মতত্ত্ব ব্যাখ্যা করো। তাহলে চর্যাপদের ধর্মতত্ত্ব ব্যাখ্যা করো, এটা নম্বর হচ্ছে 3। এখন তুমি যদি বলো যে না এখানে এটি বৌদ্ধ ধর্মের এইটা নিয়ে লেখা হয়েছে, মানে তুমি একটা ধর্ম পরিচয় দিলে। কিন্তু ধর্মতত্ত্ব বিষয়টা কিন্তু একটু আলাদা জিনিস। তুমি ধর্ম নিয়ে জাস্ট কথা বলে এক পৃষ্ঠা লিখে দিলে তুমি আসলে নম্বর পেলে না, হয়তো 0 পেলে, অথবা তুমি 3-এ হয়তো 1 পেতে পারো, না হলে হাফও পেতে পারো। তাই এখন এই যে প্রশ্নগুলোর বিষয় আছে, মানে প্রশ্নগুলোর যে মানে মানে ভালোভাবে পড়া এবং প্রশ্নকর্তা আসলে কি চেয়েছে এইটা একটা বোঝার বিষয় যেমন আছে। যে কারণে তোমরা বিশেষ করে আমি দেখলাম যে তোমাদের যে জায়গাগুলোতে তোমরা নম্বর কম পাও সেই জায়গার মধ্যে আছে এই লিটারেচারের অংশ, তোমরা নম্বরটা খুবই কম পাও। এছাড়া যে জায়গাগুলো আছে মনে করো যে অনেকেই আছে যে মনে করো সারাংশটা অনেকেই ভালো করে, কিন্তু অনেকেই আবার সারাংশ এত খারাপ করে যে নম্বরটা অনেক পার্থক্য হয়ে যায়। আবার ব্যাকরণের যে কিছু বিষয় আছে, ব্যাকরণের বলা হয় যে আসলে দুটো অংশ থাকে, যে বানানটি কোথায় ভুল, কেন ভুল। তাহলে কেন ভুল এই ব্যাখ্যাটা তোমরা হয়তো অনেকে আছে যে বানানটি শুদ্ধ লিখতে পারছো না, কিন্তু ওদিকে তুমি কারণটি তোমার ঠিক হলো, তোমাকে তো নম্বর তো দেওয়া হবে না। তুমি যদি বানানটি শুদ্ধই না লিখতে পারো, তাহলে তুমি কারণ যতই লেখো না কেন ওখানে কিন্তু তোমাকে নম্বর দেওয়া তখন খুব কঠিন হয়ে যায়। তখন হয় কি যে তুমি কারণটা জেনেও বানানটা ভুল করার কারণে, অথবা যে কোনো একটা অংশ ভুল হলে পরে তখন আরেকটি অংশ প্রভাবিত হয়। হয়তো শুদ্ধ বানান লিখলে আমরা কিছু নম্বর দেওয়ার চেষ্টা করি, কিন্তু কারণটি যদি তুমি ভুল আবার লিখে দাও তখন আবার সন্দেহ হয়, যেহেতু আসলে জানেই না, তাহলে এটা কি নম্বর দেওয়া ঠিক হবে। এরকম অনেকগুলো মানে সূক্ষ্ম জায়গা আছে, যে জায়গাগুলো নিয়ে হয়তো প্রশ্নটা ধরে ধরে তোমাদেরকে হয়তো একদিন যদি সুযোগ হয় তাহলে আলোচনা করে দেবো। তা আজকে মোটামুটি আসলে একটু আমাদের কিছুটা আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমরা ধ্বনি, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, নত্যবিধান, সত্যবিধান থেকে শুরু করে তৎসম শব্দ থেকে শুরু করে মানে মৌলিক স্বরধ্বনির উচ্চারণ, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ নিয়েও কথা বলেছি। একদম যে বলিনি তা না, কারণ আমরা ওখানে বর্গের মধ্যে ঢুকেছিলাম। আমরা ওখানে আরো কিছু জায়গা ছিল হয়তো ঢোকা যেত, কিন্তু আসলে এই অল্প সময়ের ভিতরে সেটি আসলে আমার জন্য একটু কঠিন হয়ে যায় এবং তোমাদেরও একটু লোড হয়তো হয়ে যায়। তোমরা পরে একটু মিলিয়ে নিও, প্রয়োজনে ক্লাসটা পরে আবার দেখে নিও আমি আসলে কোন কোন জায়গা থেকে কথা বলেছি। তোমাদের কাছে যদি তোমরা যদি সম্ভব হয় আমাকে একটু ফিডব্যাক দিও। তোমাদের তো গ্রুপ আছে, তারপর আমি আমার ব্যক্তিগত যে হোয়াটসঅ্যাপ নম্বরটা তোমাদেরকে আমি দিয়ে রাখছি। নম্বরটা তোমরা একটু প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর লিখে নিও, 01715400996। conversation, CAN, ঠিক আছে। তো তোমরা হচ্ছে মানে তোমাদের ক্লাস করার পরে হয়তো আমার সাথে তোমাদের ক্লাস হতে পারে, নাও হতে পারে, এটা তোমাদের সিদ্ধান্ত বা স্যারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তারপরে যদি তোমাদের একদিন ক্লাস দিলাম, তোমাদের ফিডব্যাকটা যদি আমাকে জানাও বা আমাকে যদি পার্সোনালি নক করো বা কে কোথা থেকে নক করো সেটা একটু লিখো। তাহলে এবং তোমরা যদি কোনো মানে এখান থেকে বিশেষ কোনো তো প্রশ্ন থাকে সেই প্রশ্ন তোমরা আমাকে করতে পারো, এবং প্রশ্ন করলে আমি তোমাদের উত্তর দেবো। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবে। সবার শুভকামনা রেখে আজকের যে ক্লাস সেই ক্লাসে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।
কি নেই স্যার? কোনটা জানি না,